খোলা জানালার পর্দাটা সরানো, বেশ আলো ঢুকছে ঘরে। খুব একটা বেলা গড়ায়নি, তবুও যেন মনে হচ্ছে অনেক বেলা হয়েছে। আলোর দাপটে সদ্য ঘুম ভাঙা চোখ নিয়ে উঠে বসলো। আড়মোড়া ভেঙে কোথায় আছে সেটা বুঝতেই কিছুটা সময় পার হয়ে গেল ঈশার। ঘাড়টা ব্যথা করছে। সারা রাত একদিকে শুয়েছিল, তাই হাই তুলে নিজেকে স্বাভাবিক করে নিয়ে পাশ ফিরতেই দেখলো ইভান নেই। এত সকালে তো ইভানের ওঠার কথা ছিল না, কই গেল? একটু ভেবে নিচে নামলো। কুচকানো শাড়িটা টেনে ঠিক করে নিল, আধখোলা চুলগুলো ভালো করে বেঁধে নিল। উপরের দিকে চোখ পড়তেই দেখলো ইভান সোফায় শুয়ে ঘুমাচ্ছে। ঈশা ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর সত্যি সত্যি বিষয়টা মাথায় ঢুকতেই একটু এগিয়ে গেল সোফার দিকে। একটু ঝুঁকে ভালো করে ইভানকে দেখে নিল। গভীর ঘুমে আছে, কিন্তু ইভান তো বিছানায় শুয়েছিল রাতে, আর সেটা ভেবেই ঈশা একদম নড়াচড়া করেনি। ঈশার ঘুমের মধ্যে নড়াচড়া করার অভ্যাস আছে, চুপচাপ সে কিছুতেই ঘুমাতে পারে না। কিন্তু এই একই বিছানায় শুয়ে এভাবে নড়াচড়া করলে ইভানের ঘুমের ডিস্টার্ব হবে ভেবেই সে নড়ার সাহস পায়নি। কিন্তু ইভান সোফায় আসলো কিভাবে? ঘুমের মধ্যে আবার হাঁটার অভ্যেস নাই তো। ঈশা সোজা হয়ে দাঁড়ালো, বেশ বিরক্ত নিয়ে বিড়বিড় করে বলল, সোফাতেই যদি ঘুমাই তাহলে আগেই ঘুমাতো। আমি একটু শান্তিতে নড়ে চড়ে ঘুমোতে পারতাম। একপাশে শুয়ে ব্যথা হয়ে গেছে। বিরক্তি নিয়ে আলমারির সামনে দাঁড়ালো। ইরনা আর রিলু মিলে কাল অল্প কিছু কাপড় এনে আলমারি গুছিয়ে দিয়েছে। চারদিকে দেখলো, কিন্তু কোনটা পরবে বুঝতে পারছে না। অনেক সময় নিয়ে ভেবে বের করলো সে এখন থেকে শুধু শাড়ি পরবে। বাড়ির বউ বলে কথা, তার কাছে তেমন শাড়ি নেই, মায়ের সব শাড়ি নিয়ে আসবে, কিন্তু অন্য কিছু পরবে না। অল্প কয়টা শাড়ির মধ্যে থেকে একটা সবুজ সুতির শাড়ি খুঁজে বের করলো। সেটা নিয়েই ওয়াশরুমে গেল। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। খুটখাট আওয়াজে ইভানের ঘুম ভেঙে গেল। প্রচণ্ড রকমের বিরক্তি নিয়ে চোখ খুলে ফেললো। খুব একটা গাঢ় ঘুম হয়নি তার, কাল রাতের সব কথাই মনে আছে। তাই এই শব্দের পেছনে যে ঈশাই দায়ী সেটা মাথায় রেখে ভয়ঙ্কর এক ধমক দিতে প্রস্তুত হলো। মাথা তুলে সামনে তাকাতেই তার দুনিয়া অন্ধকার হওয়ার বদলে সবুজে ছেয়ে গেল। সত্য ঘুম ভাঙা জড়ানো চোখগুলো বড় বড় হয়ে গেল। ঈশার সেদিকে কোনো খেয়াল নেই, ভেজা চুলগুলো ইচ্ছামতো আছড়ে যাচ্ছে সে। সবুজে জড়ানো মায়াবতীকে কি স্নিগ্ধটাই না লাগছে। চোখ ফেরানো দায় হয়ে গেছে, একটু ছুঁয়ে দিতে মন চাইছে, কিন্তু কিছু একটা ভেবে নিজেকে সংযত করে নিল। চুল ঠিক করে ঈশা পুরো ঘরে এদিক সেদিক ঘুরে ঘুরে কী যেন কাজ করছে। ইভানের এবার ঈশার উপরে প্রচণ্ড মেজাজ খারাপ লাগছে। অযথাই রাগটা ক্ষণে ক্ষণে চারা দিয়ে উঠছে, কিন্তু এমনকে কোনো কারণ নাই। তবু ইভান নিজেকে কিছুতেই রাগ করা থেকে আটকাতে পারছে না। এর মাঝে দরজায় জোরে জোরে ধাক্কানোর আওয়াজ। ঈশা পিছন ঘুরে একবার ইভানের দিকে তাকালো। ইভানকে চোখ খুলে থাকতে দেখে নির্ভয়ে দরজা খুলে দিল। ইরা দৌড়ে এসে ঈশার পায়ের কাছে ধরে বলল, আপু, তুমি এখানে কেন ছিলে? বাসায় যাবে না? সকাল সকাল ইরার এমন কথা শুনে ঈশা একবার ইভানের দিকে তাকালো। ইভান উঠে বসে পড়ল। ইফতি ঘরে ঢুকে বলল, রাতে তোমাকে বাসায় দেখতে না পেয়ে প্রচন্ড কান্নাকাটি করেছি। সকাল থেকে জেদ আপুর কাছে যাবে, তাই নিয়ে এলাম সকাল সকাল। ইভান মৃদু স্বরে বলল। ভালো করেছিস। ইরা আবারও ঈশার শাড়ি টেনে বলল, ও আপু, বাসায় কখন যাবে? ঈশা মৃদু হেসে বসে পড়ল। ইরার গাল টেনে বলল, আমি এখন থেকে এখানেই থাকবো। ইরু আপু, কেন থাকবে? তোমার কি বাড়ি নেই? ইরা ভ্রুকুচকে বলতেই ঈশা হাসলো। ইরা ঈশাকে ছেড়ে দিয়ে ইভানের কাছে গিয়ে বলল, ও ভাইয়া, আপু কেন তোমার ঘরে থাকবে? ইভান ইরার কথা কি উত্তর দিবে বুঝতে পারল না, চুপচাপ বোকার মতো তাকিয়ে থাকলো। ইরা আবারও বলল, আপু থাকলে কিন্তু আমিও তোমার ঘরে থাকবো। ঈশা ইরার কথা শুনে তার দিকে তাকালো। ইভান শান্তভাবে তাকিয়ে থাকলো কিছুক্ষণ, তারপর শান্ত কণ্ঠে বলল, একদম। আমি তো ভাবছি তোর বাপের বাড়িতে যত মেয়ে হবে আমি সবাইকে নিয়ে এসে আমার ঘরে থাকবো, আর আমি আমার ঘর বিছানা সব ছেড়ে বারান্দায় থাকবো। ঈশা বড় বড় চোখে ইভানের দিকে তাকালো। ইভান ইরার দিকে তাকিয়ে আছে। ঈশা একটু এগিয়ে গিয়ে বলল, তুমি সোফায় শুয়েছিলে কেন? ইভান শান্ত দৃষ্টিতে তাকালো, কিন্তু আবারও রাগটা চেড়ে উঠল। কোনো রকমে সেটাকে গিলে উঠে দাঁড়িয়ে বলল, তোর মাথায় কখন কি চলে কে জানে। ঘুমানোর আগে মনে হয়েছে সময় দরকার, আবার ঘুমানোর পরে যদি মনে হয় আর সময় দরকার নেই। যদি কোনোভাবে আমার ঘুমন্ত অবস্থার সুযোগ দিস, তাই নিজেকে সেফ রাখতেই দূরত্ব বজায় রেখেছি। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। অসময়ের বৃষ্টিতে প্যাচ প্যাচে কাদাময় বাইরে, বেশ বিরক্তিময় একটা পরিবেশ। বাইরে বের হওয়ার কোনো উপায় নেই। মনে হচ্ছে সারাদিন আজ বৃষ্টি থামবে না। ইভানও আজ সারাদিন বাসায়। এই বৃষ্টির দিনে ঘুম থেকে উঠেছে দেরি করে, কোনো কাজ নেই, তাই সামনে টিভি চালিয়ে দিয়ে গল্পের বই পড়ছে।
আর এদিকে বউ শাশুড়ি মিলে রান্নাঘরে ব্যস্ত। আজ খিচুড়ি আর ভাজি রান্না হবে। বৃষ্টির দিনে খিচুড়ি ভাজি বেশ মজাদার একটা খাবার। দুজনে মিলে রান্নায় মেতে উঠেছে। এমন সময় ইভানের মায়ের ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে তিনি ঈশাকে বললেন, ভাজিটা একটু দেখ তো মা, আমি একটু কথা বলে আসি। ঈশা মাথা নেড়ে ভাজি নাড়তে শুরু করলো। ইভানের মা ফোনে কথা বলছেন, কার সাথে কথা বলছে ঈশা ঠিক বুঝতে পারছে না, আর বুঝতেও চাইছে না। সে তার কাজে ব্যস্ত। বেশ কিছুদিন পার হয়েছে বিয়ের। ঈশা নিজের মতো সংসারের দায়িত্ব গুছিয়ে নিয়েছে অনেকটা। আনমনে রান্না করছিল ঈশা, কিন্তু এর মাঝে অস্পষ্ট কথা তার কানে আসলো। ইভানের মা বেশ উৎফুল্লের সাথে ফোনের অপর পাশের ব্যক্তিটাকে বলছেন, সবে তো বিয়ে হলো, কিছুদিন যাক, নিজেদেরকে একটু গুছিয়ে নে, তারপর না হয় বাচ্চা নিয়ে ভাববে। কথাটা কানে আসতে ঈশার চাপা কষ্টটা আচমকাই নড়ে চড়ে উঠল। থমকে গেল কেমন সব কিছু। চোখ ভরে এলো। ইভানের মা কথা শেষ করে রান্নাঘরে আসতে ঈশা নিজের চোখের পানি লুকিয়ে ফেলল। ইভানের মা ঈশার দিকে না তাকিয়েই বলল, জামা গোসল করে নাও, আমি এটা শেষ করে যাচ্ছি। ঈশা কোনো কথা বলল না, মাথা নেড়ে চেড়ে চলে গেল উপরে। ছলছল চোখে সিঁড়ি বেয়ে উপরে উঠল। ঘরের দরজার সামনে এসে নিজের চোখের পানিটা লুকিয়ে ফেলল। দ্রুত ঘরে ঢুকে ব্যস্ত ভঙ্গিতে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে নিজের ইচ্ছে মতো কাঁদলো। এতদিন ইভানের কাছে থাকতে থাকতে সে এই বিষয়টা ভুলেই গিয়েছিল। ইভানের মায়ের কথা শুনে আবার কষ্টটা নতুন করে গাঢ় হয়ে উঠল। এলোমেলো লাগছে সব কিছু। সবাই যখন জানতে পারবে তখন কি হবে, কিভাবে নিবে, এসব ভাবতেই আবারও চোখের পানি ছেড়ে দিল ঈশা। অনেকটা সময় পার ওয়াশরুম থেকে বের হয়ে এলো। বের হয়ে ব্যস্ত ভঙ্গিতে ইভানকে বলল, তাড়াতাড়ি যাও, গোসল করে এসো। ইভান বই থেকে চোখ তুলে তাকালো ঈশার দিকে। মুখটা দেখতে পাচ্ছে না, দেখা যাচ্ছে না, পিছন ফিরে আছে। ইভান সন্দিহান কণ্ঠে বলল, কি হয়েছে? ঈশা থেমে গেল। নিজেকে স্বাভাবিক করে নিয়ে পিছন ফিরে তাকালো। ভ্রুকুচকে বলল, কি হবে? ইভান কিছুক্ষণ তাকিয়ে থেকে বইটা বন্ধ করে বলল, সেটাই তো জানতে চাচ্ছি। ঈশা হেসে বলল, কিছু হয়নি তো? কাছে এসে ইভানের হাত ধরে ওয়াশরুমের ভিতরে ঢুকে দিয়ে বলল, তাড়াতাড়ি বের হবে কিন্তু, খুব ক্ষুধা পাইছে। ইভান কোনো কথা বলল না, কিন্তু সবই বুঝলো। ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেলল। পশ্চিম আকাশে এলোমেলোভাবে মেঘের বিচরণ। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে গধূলি বেলা একটু ছাড় দিয়েছে। বৃষ্টি ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগছে। বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি কেমন প্রাণবন্ত হয়ে উঠেছে। চারিদিকে সবুজ আর সবুজ, স্নিগ্ধ লাগছে দেখতে। ঈশা ভারাক্রান্ত মন নিয়ে শেষবেলার সে প্রকৃতির দর্শন করতে উঠেছে ছাদে। দৃষ্টি তার আকাশের দিকে স্থির, কিন্তু এইসব কিছুই তার মন ছুঁতে পারছে না। এতদিনে বেমালুম ভুলে যাওয়া কষ্টটা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে। তার সাথেই কেন এমন হলো? বছর ঘুরতে না ঘুরতে যখন সবাই এসব নিয়ে কথা বলবে তখন ঠিক কি হবে? সবার মনে একটা অপ্রাপ্তি থেকে যাবে। সমাজে কতজন কত কথা বলবে, এসব ভাবতেই আবারও চোখ ভরে উঠল। মন খারাপ? রেলিংয়ের উপরে পা তুলে বসতে বসতে বলল ইভান। গভীর ভাবনায় ডুবে থাকলেও তার গলা শুনে ঈশা একটুও চমকালো না, যেন সে জানতো ইভান এখন আসবে। পিটপিট করে চোখের পানি লুকিয়ে সামনে তাকিয়েই বলল, না তো, মন খারাপ করার কোনো কারণ আছে কি? ইভান মুখে হাসির রেশ টেনে বলল, আছে না কত কারণ, হয়তো আমাকে মিস করছো। ঈশা পাশ ফিরে সরু চোখে তাকালো। পুরোটা ঘুরে ইভানের দিকে মুখ করে দাঁড়ালো। মৃদু হেসে বলল, তুমি আজ সারাদিন বাসায় আছো, মিস করবো কেন? সামনে থাকলে কি কেউ মিস করে? ইভান হাসলো, নিচের দিকে তাকিয়ে বলল, তার মানে আমি যখন থাকি না তখন মিস করো? ঈশা কথা বলল না, আবার ঘুরে দাঁড়ালো। সামনে আকাশের দিকে দৃষ্টি স্থির করলো। ইভান আবারও বলল, কই বলো না তো। ঈশার সামনে তাকিয়ে জিজ্ঞেস করলো। বললে কি হতো? ইভান ঈশার দিকে তাকিয়ে বলল, বললে ছুটতে চলে আসতাম তোমার কাছে। ঈশা মৃদু হেসে কণ্ঠে হালকা অভিমান রেখে বলল, তোমার তো কত কাজ, সেসব ফেলে কি আসতে? রেলিংয়ের উপরে রাখা ঈশার হাতটা ধরে সেটাকে নিজের বুকের সাথে চেপে ধরলো। ঈশা ফিরে তাকালো ইভানের দিকে। ইভান আবেগী কণ্ঠে বলল, কিছু অনুভব করতে পারো? ঈশা অবুঝের মতো চেয়ে থাকলো। ইভান আবারও বলল, আমার বেঁচে থাকার অবলম্বন এই তুমিটাকে ছাড়া আমি যে অপূর্ণ। বেঁচে থাকার জন্য আমার এই তুমিটাকে দরকার। তোমার মাঝে আমার সব পূর্ণতা। তুমি থাকলে আমার আর কিছুই লাগবে না। আমার জীবনে যত কিছুই থাক, তোমার থেকে কোনোটাই গুরুত্বপূর্ণ নয়। যখনই মিস করবে আমাকে ডাকবে, আমি চলে আসবো, প্রমিস। ঈশা হেসে ফেলল। এত মন খারাপের মাঝে এভাবে তৃপ্তি নিয়ে হাসা কারণটা নিজের কাছে বোধগম্য হলো না তার। হঠাৎ করে মনের কালো মেঘটা সরে গিয়ে এক ফালি রোদ্দুর উকি দিল মনে হচ্ছে। হাতটা আরো গভীরভাবে ইভানের বুকে স্পর্শ করে বলল,
মিস করি কিনা জানি না, তবে আমি খুব বেশি বিরক্ত করতে পারি। যখন তখন ফোন করে আসতে বলবো, তখন কিন্তু বিরক্ত হওয়া যাবে না। ইভান ঠোঁট চেপে হেসে বলল, আমাকে আবার যে যত কিছু দেয় আমি তাকে তার অনেক গুণ ফেরত দিই। আমাকে যত বিরক্ত করবে আমি তার কয়েক গুণ ফেরত দেবো। ঈশা বোকা বোকা চোখে তাকিয়ে নিজের হাত সরিয়ে নিল। ইভান হেসে ফেলল। কয়দিন যাবৎ ইভান খুব ব্যস্ত। প্রতিদিন প্রায় সকালবেলা বাসা থেকে বের হয়ে একদম রাতের বেলা আসে। ঈশাকেও ঠিকমতো সময় দিতে পারছে না। আজও কিছু জরুরি কাজ ছিল তার, সেগুলো সম্পন্ন করে সোজা হসপিটালে গেল ইলহামের কাছে। ইলহাম নিজের কাজে ব্যস্ত, তাই ইভান বসে অপেক্ষা করছে তার রুমে। কিছুক্ষণের মধ্যে হন্তদন্ত করে রুমে ঢুকে ইভানকে বলল, সরি রে, কাজ শেষ করতে একটু দেরি হয়ে গেল। অনেকক্ষণ অপেক্ষা করেছিস? ইভান একটু হেসে বলল। অযথা কেন ফর্মালিটি করছো? আমি বেশিক্ষণ অপেক্ষা করিনি। ইলহাম চেয়ারে বসতে বসতে বলল, বস, বল কি খাবি? ইভান সামনের চেয়ারটা টেনে নিয়ে বলল, চা খাবো। শুধু চা? ইভান হেসে বলল, আপাতত শুধুই চা। তারপর বিবাহিত জীবন কেমন কাটছে? ইলহামের প্রশ্ন শুনে ইভান হাসলো। হাসি মুখে রেখেই বলল, যেমন কাটার কথা ছিল। ঈশার মধ্যে এখনো বাচ্চামি ভাবটা আছেই, ম্যাচিওর হতে একটু সময় লাগবে। ইভানের কথা শেষ হতেই ইলহাম বলল, ইভান, আমি ঈশার রিপোর্টগুলো সবটা দেখেছি। ঈশার মেইন প্রবলেম হলো ওর ইউট্রাসে অসংখ্য সিস্ট আছে, যার কারণেই ওর ইউট্রাস অনেক উইক। আর এই অবস্থায় কোনোভাবেই কনসিভ করা পসিবল না। ইভান মনোযোগ দিয়ে শুনল ইলহামের কথা, তারপর শান্ত গলায় বলল, এর কি কোনো ট্রিটমেন্ট নেই ভাইয়া? ইলহাম একটু হতাশ গলায় বলল, আছে, কিন্তু এটা বলা যায় না যে একদম সুস্থ হয়ে যাবে। সিস্টগুলো এখনই তেমন কোনো ক্ষতি না করলেও ছোট ছোট কিছু শারীরিক সমস্যা হবে, আর যতদিন যাবে ওগুলোতে তত বাড়তে থাকবে। তাই ট্রিটমেন্ট তো অবশ্যই শুরু করতে হবে, কিন্তু এই ট্রিটমেন্ট অনেক লম্বা সময় ধরে চলবে। সবথেকে বড় কথা হলো, ট্রিটমেন্ট করার পরে আমরা সিস্টগুলো নিয়ন্ত্রণে আনতে পারলেও কনসিভ করার ক্ষমতাটা ঈশার মধ্যে তৈরি হবে কিনা সেটা নিয়ে সম্ভাবনা নাই। চান্সও খুবই কম, বলতে গেলে নেই। ইভান শান্তভাবে বলল, আমার এসব নিয়ে কোনো মাথায় ব্যথা নেই। আসলে প্রবলেমটা ঈশার। কে কি ভাবলো, কি বললো, এইসবের কারণে ইদানিং খুব বেশি মেন্টালি স্ট্রেস থাকে। ওর মেন্টাল স্ট্রেসটা কমানোর জন্যই আমি আসলে খুব তাড়াতাড়ি ট্রিটমেন্ট শুরু করতে চাই। পরে কি হবে সেটা পরের কথা, কিন্তু আপাতত মনের মধ্যে একটা শান্তি থাকবে যে ট্রিটমেন্ট চলছে, কি একটা রেজাল্ট আসবে তো। ইলহাম সম্মতি জানালো। ইভান একটু ভেবে বলল, আমি এখন ঈশাকে কিছু বলতে চাচ্ছি না ভাইয়া। ভাইয়া তুমি তো সব কিছুর ব্যবস্থা করো, ঠিক আছে? তারপর জানাবো। আর হ্যাঁ, তুমি শুধু একটা বিষয় খেয়াল রেখো, ঈশা এই ট্রিটমেন্ট সম্পর্কে যা জানবে সবটা যেন পজিটিভ হয়। আমি ঈশাকে কোনো রকম ডিপ্রেশনের মধ্যে দেখতে চাই না। ইলহাম মাথা নাড়ল। ইভান কথা শেষ করে বাসার উদ্দেশ্যে বের হলো। সারা রাস্তা একটা বিষয় নিয়ে ভাবছে। নিজের কাজের কারণে মাঝে মাঝে ব্যস্ত হয়ে পড়ে সে, ঠিকমতো সময় দিতে পারে না ঈশাকে। আর ঈশাও একা একা শুধু এইসব নিয়েই ভাবে। এরকম চলতে থাকলে খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে। ঈশাকে এই ডিপ্রেশন থেকে বের করতেই হবে। ভাবতে ভাবতে বাসায় পৌঁছে গেল। ইভান বাইরে থেকে এসে সোজা ঘরে গেল। সারা বাড়ি নিস্তব্ধ। সে আজ আসতে অনেক দেরি করে ফেলেছে। ঈশা শুয়েছে কি না সেটা ভেবেই ঘরের দরজাটা আস্তে করে খুলল, কিন্তু ঈশাকে ঘরে কোথাও দেখতে পেল না। একটু ভিতরে ঢুকে দেখলো বারান্দায় দাঁড়িয়ে আছে। ঈশার এরকম আচরণ ইভানের মোটেও পছন্দ হচ্ছে না। ঈশার কারণে সেও ডিপ্রেসড হয়ে যাচ্ছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিল। শব্দ শুনে ঈশা ঘরে এসে ইভানকে দেখে জিজ্ঞেস করলো, এত দেরি করলে যে? ইভান পকেট থেকে ফোনটা বের করে সেটার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, কাজ ছিল। ঈশা একটু অভিমানী সুরে বলল, এখন তো তুমি অনেক ব্যস্ত, সব সময় কাজে ব্যস্ত থাকো, রাতেও দেরি করে আসো। এভাবে চলতে থাকলে দুদিন পর তোমার সাথে কথা বললেও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। ঈশার এমন কথা শুনে ইভানের মেজাজ আচমকাই খারাপ হয়ে গেল। খুব কষ্টে নিজের রাগটা সংবরণ করে হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, ব্যস্ত মানুষের বউদের ধৈর্যটা একটু বেশিই থাকতে হয়, এত অল্পতেই অধৈর্য হয়ে পড়লে চলে না তো। ঈশা তাচ্ছিল্যের হাসি হেসে বলল। বউ আছে সেটা মনে আছে তাহলে? ইভান এবার ঘুরে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিকভাবেই বলল, ভুলে যাওয়ার মতো কিছু হয়নি। সকালে বাইরে যাওয়ার সময় দেখি, রাতে বাইরে থেকে এসে দেখি, যখন বাসায় থাকি তখনও তো দেখি। নিজের মতো ভাই বোনদের সাথে হাসি ঠাট্টায় মত্ত, বাড়ির সবার খেয়াল রাখায় ব্যস্ত। এত বড় একটা সংসার সামলায়, সারা বাড়ির কাজে এদিক সেদিক ছুটতে বেড়ায়। কখনো নিজের জন্য ব্যস্ত, কখনো সংসারের কাজে ব্যস্ত। এই তো, এত কিছু চোখে পড়লে কি আর ভুলে যাওয়া সম্ভব?
ঈশা মনোযোগ নিয়ে শুনল কথাগুলো। কথার ধরনটা সম্পূর্ণ আলাদা ছিল। ঈশার কোথাও চরমভাবে আঘাত করলো। ইভান কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুরে ওয়াশরুমের দিকে পা বাড়াতেই ঈশা অসহায়ের মতো বলল। এসব কথা বলার মানেটা কি জানতে পারি? ইভান ওয়াশরুমের দরজা ঠেলে খুলে বলল। আমি এত কঠিন কথা বলি জানতাম না তো। আমার তো এতদিন মনে হতো আমি খুব সহজ স্বাভাবিক একটা মানুষ, কিন্তু এখন দেখছি আমার মধ্যে অনেক জটিলতা রয়েছে। মৃদু ঠান্ডা হাওয়ার স্পর্শে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল ইভানের। চোখ বন্ধ করে পাশে হাত রাখতেই খেয়াল করলো ঈশা বিছানায় নেই। চোখ খুলে বোঝার চেষ্টা করলো। ঝাপসা চোখে তাকিয়ে দেখলো ঈশা জানালার পাশে চেয়ারে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। উদাসীন চোখ আর সাথে খুব যত্ন করে 2 হাতে চেপে ধরা ধোঁয়া ওঠা গরম কফির মগ। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছে। ইভান ঘুম কাটিয়ে উঠে বসলো। ঈশার দিকে তাকিয়ে ভাবলো তখন একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। এমনিতেই মেয়েটা কষ্টের মধ্যে আছে, তার উপর ইভান তাকে সময় দিতে পারছে না, নিজের মনের কথাগুলো কাউকে বলতেও পারছে না। কথাটা ভেবে নিজের উপরে রাগ হলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানা থেকে নেমে গেল ঈশার কাছে। ঈশা খেয়াল করেনি কফিটার মুখের কাছে নিয়ে যেতেই ইভান হাতে ধরে ফেললো। ঈশা ভয় পেয়ে চমকে তাকালো। ইভানকে দেখে অপ্রস্তুত হয়ে জিজ্ঞেস করলো, তুমি উঠলে কেন? ইভান কোনো উত্তর না দিয়ে কফির মগটা হাত থেকে নিয়ে চুমুক দিল। ঈশা কৌতূহলী চোখে তাকিয়ে আছে। ইভান কফিতে চুমুক দিয়ে মুখ বেঁকিয়ে ভ্রুকুচকে বলল, মিষ্টিটা কম মনে হচ্ছে। ঈশা চোখ পিটপিট করে তাকালো। ঈশার কাছে তো কম মনে হলো না, সে তো নিজ হাতেই কফি বানালো। হুট করে ইভান একটু ঝুঁকে ঈশার গালে এক হাত রাখলো। মুখটা একটু উঁচু করে ঠোঁটে গাঢ় চুমু খেলো। একটু সরে গিয়ে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বলল, না ঠিক আছে, কফিটাই অনেক স্ট্রং। মাঝরাতে এত স্ট্রং কফি খাওয়ার কি দরকার? বলে কাপটা নিয়ে সোজা ওয়াশরুমের দিকে গেল। দরজা খুলে বেসিনে পুরো কাপটা উল্টে দিল। ঈশা হাঁ করে তাকিয়ে আছে। মাঝরাতে হুট করে এমন অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত ছিল না সে, তাই বুঝতে একটু সময় লেগে গেল। বসেই থাকলো চেয়ারে। ইভান বিছানায় সোজা হয়ে শুয়ে চোখ বন্ধ করে ফেললো। চোখ বন্ধ করেই বলল, 30 সেকেন্ডের মধ্যে বিছানায় না আসলে কিন্তু সারা রাত আর ঘুমাতে হবে না। ঈশার কিছু ভাবতে পারলো না। এমন কড়া হুমকির মাঝে ভাবার সময়টাও পেল না। উঠে বিছানায় যেতে যেতে ভাবলো এটা আবার কোন সময় হলো। 2 মিনিট দিতে পারতো, একটু হাত মুখ ধুয়ে আসতো। বিরক্তি নিয়ে বিছানায় শুয়ে পড়লো। সোজা হয়ে ভাবছে। ইভান পাশ ফিরে ঈশার কাছাকাছি এসে এক হাতে কোমর জড়িয়ে ধরলো। শীতল হাত শাড়ির ভাঁজ গলিয়ে স্পর্শ করতে ঈশা কেঁপে উঠল। গলায় মুখ ডুবালো ইভান। আদুরে কণ্ঠে বলল, সরি, তখন ওভাবে বলতে চাইনি, রাগ হয়েছিল, নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ইভানের এমন আদুরি কথা শুনে ঈশার মন হালকা হয়ে গেল। ঈশা হেসে ইভানের মাথায় হাত রাখলো। ইভান মুখটা তুলে ঈশার গালে একটা চুমু দিয়ে বলল, মন ভালো হয়েছে নাকি আরো ভালো করে দিতে হবে? কোনটা? ঈশার চোখ বন্ধ করে লাজুক হাসলো। ইভান অন্ধকারেও ঈশার সেই লাজুক হাসির মায়ায় হারিয়ে গেল। কোনোভাবেই এই মায়া থেকে নিস্তার পাওয়া সম্ভব না। আরও যেন গভীরভাবে জাপটে ধরলো সেই মায়া। মনের গভীরে জমে থাকা অনুভূতি হুট করে বাঁধন হারা হয়ে গেল। সাথে হাতের স্পর্শ অবাধ্য হয়ে উঠল নিমিষেই। ঈশা সকাল সকাল উঠে গেলেও ইভান এখনও ঘুম থেকে উঠেনি। ঈশা বুঝে গেল রাতে দেরি করে ঘুমানোর জন্য এখনও ঘুম ভাঙছে না, কিন্তু তার তো বাইরে কাজে যাওয়ার কথা। তাই ঈশা ঘরে গেল ডাকতে। পিছনে বসে ইভানকে দেখলো কিছুক্ষণ। ডাকবে কি না বুঝতে পারছে না। একটু ভেবে আলতো হাত মাথায় রাখতেই ইভানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে ঈশার দিকে তাকালো। ঈশা নরম স্বরে বলল, এখনো উঠছো না যে? আজ কোনো কাজ নেই? ইভান পাশ ফিরে বালিশ জড়িয়ে ধরে বলল, আজ কোথাও যাব না, ভালো লাগছে না। ঈশা মাথায় হাত দিয়ে বলল, কেন, শরীর খারাপ? কি হয়েছে? ইভান চোখ বন্ধ করেই বলল, কিছু না, এমনিতেই বাইরে যেতে ইচ্ছে করছে না, বাসাতেই থাকবো। ঈশা মাথায় হাত দিয়ে বলল। ঘুমোতে চাইলে আবার খেয়ে ঘুমাও, এখন ওঠো। ইভান ঈশার দিকে তাকালো, মৃদু স্বরে বলল, একটু পরে উঠি। ঈশা মৃদু হেসে নাড়ল। উঠে বাইরে যাওয়ার জন্য পা বাড়ল। দরজার কাছে যেতেই ইভান ডাকলো। ঈশা। থেমে গেল। ইভান উঠে ঈশার সামনে এসে দাঁড়ালো। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিল। গভীরভাবে তাকিয়ে চুলের খোপাটা খুলে দিল আচমকা। এমন হওয়াতে ঈশা একটু বিরক্ত হলো। এখন সে রান্নাঘরে কাজ করবে আর খোলা চুলগুলো বিরক্ত করবে, কিন্তু ইভান সেটার তোয়াক্কা না করে বলল, খোলাই থাক। ঈশা বিরক্ত হলেও কোনো কথা বলল না।
মৃদু হাসলো। ইভান একটু হেসে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ঈশা রান্নাঘরে গেল। ইভান ফ্রেশ হয়ে বের হয়ে বাইরে চলে গেল। গিয়েই দেখলো ইলু, ইরিনা আর ইফতি বসে আড্ডা দিচ্ছে। ইভান চেয়ার টেনে বসতে বসতে বলল, কি রে তোরা তো সকাল সকাল? ইলু বলল। আমরা সকাল সকাল না, তুমি উঠতে লেট করেছো। ইভান বুঝতে পেরে মাথা নাড়ল। ইভানকে খাবার দিয়ে ঈশা রান্নাঘরে চলে গেল চা বানাতে। সবার জন্য চা বানাচ্ছে। ছেড়ে রাখা চুলগুলো প্রচণ্ড বিরক্ত করছিল। কাজের ফাঁকে ইভানের কথা ভুলে গিয়ে আনমনেই খোপা বেঁধে নিল। চা বানানো শেষে কাপে ঢেলে এনে টেবিলে বসলো। সবার